প্রতিটা বড় যাত্রার আগেই থাকে একটা ছোট্ট থামা। আমাদের লাদাখ যাত্রার সেই থামার নাম কাটরা। পাহাড়ের কোলে ভক্তির আবহে এক অদ্ভুত শান্তির শহর। গত পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে কিভাবে দিল্লি হয়ে কাটরা পৌঁছেছি। সেই পর্বের লিংক আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের পর্বে আমরা জানবো কাটরার গল্প আর ঘুরে দেখব শহরের কাছাকাছি একবেলায় দেখার মতো কিছু দর্শনীয় স্থান। সকালবেলা বেরিয়ে প্রথমেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। মেইন মার্কেটে পূজা বৈষ্ণব ধাবায় ছোলা বাটুরা দিয়ে সারলাম পেট পুজো। পূজা ধাবার সামনেই ড্রাই ফ্রুটসের দোকান, সেখান থেকে কিছু কেনাকাটাও করলাম। কাটরায় বেশ ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়, এমনকি লাদাখের থেকেও বেশি সস্তায় এবং মানেও বেশ ভালো। এবার চললাম সাইট সিং এর উদ্দেশ্যে। কাটরা বৈষ্ণোদেবী মন্দির ট্রেকিং এর বেস ক্যাম্প, কিন্তু আমাদের সামনে আছে একটা বড় চ্যালেঞ্জ, লাদাখ। তাই এবার ট্রেকিং না করে স্থানীয় কিছু আন্ডাররেটেড জায়গা ঘুরে দেখব। একটা অটো ভাড়া করে প্রথমেই এলাম মা চামুন্ডা মন্দিরে। বৈষ্ণোদেবী ট্রেক না করলেও কাটরাতে অনেক সুন্দর মন্দির দর্শন করার মতো আছে, তাদের মধ্যে অন্যতম এই চামুন্ডা মন্দির। এবার যাচ্ছি কুমারী মন্দিরে। বৈষ্ণোদেবী মন্দিরের কাহিনীতে বলা হয় দেবী একসময় ছোট্ট মেয়ের রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরে দেবীকে তাই শিশু রূপে পূজা করা হয়। মন্দিরের ভেতরের ফটো তোলা বারণ। এবার এলাম নবদেবী মন্দিরে। এই মন্দিরে একসাথে পুজো হয় দুর্গার 9 রূপের, অর্থাৎ নবদুর্গার। প্রত্যেক রূপ আলাদা আলাদা শক্তি ও আশীর্বাদের প্রতীক। পাহাড়ে ঘেরা খরস্রোতা নদীর পাড়ে এই মন্দির। সিঁড়ি দিয়ে অনেকটা নেমে প্রাকৃতিক চুনাপাথরের গুহার মধ্যে মন্দিরের গর্ভগৃহ, যদিও তার ফটো তোলা সম্পূর্ণ বারণ। এবার চলেছি বাবা ধানসার মন্দিরে। ধানসার নামটা এসেছে ধনু বলে এক ভক্তের থেকে, যিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ উপাসক। তিনি এই জায়গায় শিবের আরাধনা করতেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব এখানে প্রকট হন। এইভাবেই এই জায়গা এক গুহাতীর্থ হিসাবে প্রসিদ্ধি লাভ করে। পৌঁছালাম মন্দির চত্বরে। এই মন্দিরটি কাটরার হিডেন জেম। এখানেও অনেকটা সিঁড়ি নামতে হয়। সিঁড়ির পাশে জঙ্গলে দেখা পেলাম নাগরাজের। কথিত আছে এই সাপ মন্দির চত্বরেই থাকে, কারোর কোনো ক্ষতি করে না। এখানের প্রধান আকর্ষণ পান্না সবুজ রঙের এই প্রাকৃতিক জলপ্রপাত। তার পাশেই মন্দিরের গর্ভগৃহ। জলপ্রপাতের জল মন্দির চত্বরকে প্রদক্ষিণ করে নদীর মতো বয়ে চলেছে। সেই জলে চলছে বাদরদের জলকেলি। অনেকক্ষণ ধরে তাদের কর্মকাণ্ড দেখছিলাম, বেশ মজাই লাগছিল। পুজো দিয়ে জলপ্রপাতের একদম কাছে এসে দাঁড়ালাম। তার রূপ যতই দেখি ততই মুগ্ধ হই। এই সবকিছুই আমাদের ঘোরা হয়ে গেল এক বেলার মধ্যেই। অন্য বেলা রেস্ট। লাঞ্চ করতে আবারও চলে এলাম পূজা ধাবায়। নিয়েছিলাম ডাল, আলু জিরা ভাজা, ভাত। পরের দিন ভোর রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে কাটরায়। তার মধ্যে সকাল সকাল চলে এলাম কাটরা স্টেশনে। এবার গন্তব্য কাটরা থেকে শ্রীনগর। যাব কাটরা শ্রীনগর বন্দে ভারতে। ট্রেন নাম্বার 26401। কাটরা থেকে সকাল 8:10 শুরু করে শ্রীনগর পৌঁছায় সকাল 11:08। সাধারণত প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছাড়ে এই ট্রেন। কাটরা ভারতের স্পর্শকাতর স্টেশনগুলোর মধ্যে অন্যতম, তাই সিকিউরিটি চেকিং বেশি, অনেকটা এয়ারপোর্টের মতো। তাই অবশ্যই বেশ অনেকটা সময় হাতে নিয়ে স্টেশন পৌঁছানো উচিত। চারিদিকে পাহাড়ে ঘেরা কাটরা স্টেশন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই সেই দৃশ্য দেখা যায়। প্ল্যাটফর্মে পৌঁছে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে ইতিমধ্যে। তাকে ঘিরে সবাই ফটো সেলফি তোলার জন্য উৎসাহিত।
এদিকে চলছে চিরুনি তল্লাশি, যাতে কোনো রকম নাশকতার সম্ভাবনা না থাকে। নির্দিষ্ট সময়ের আগে ট্রেনের দরজা যাত্রীদের জন্য খোলা হয় না, এবং এই নিয়মগুলো কঠোরভাবে পালন করাচ্ছেন জম্মু কাশ্মীরের পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিরা। ট্রেন ছাড়ল নির্দিষ্ট সময়। স্টেশনে তো বটেই, ট্রেনের মধ্যেও সেনাবাহিনীর প্রতিনিধিরা আছেন। পুরো যাত্রাপথে তারা সমস্ত ট্রেন টহল দিয়ে গেলেন। কাটরা শহর ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। তার সাথে সাথে শুরু হয়ে গেল ম্যাজিক। পাহাড়, উপত্যকা, সবুজে মোড়া ল্যান্ডস্কেপ, নদী আর টানেল। আমরা প্রবেশ করলাম প্রথম টানেলে। এই রুটটা যেহেতু হিমালয়ের মধ্যে দিয়ে, তাই যাওয়ার জন্য অনেক জায়গায় পাহাড় কেটে টানেল বানানো হয়েছে। ছোট বড় সব মিলিয়ে এই যাত্রাপথে 30 থেকে 35টা টানেল আছে। এই রুটটা জম্মু কাশ্মীর ভ্যালির মধ্যে দিয়ে, তাই প্রতিটা ফ্রেম যেন পোস্টকার্ডের মতো। এবার প্রবেশ করছি দ্বিতীয় টানেলে। একটা টানেল শেষ হতে না হতেই নতুন টানেল শুরু হয়ে যায়। এক একটা টানেল বেশ অনেকটাই দৈর্ঘ্যের, আর প্রতিবার টানেল থেকে বেরোলে নতুন এক একটা উপত্যকা। এখন চেনাব ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি চেনাব নদী। এই রুটের সবচেয়ে আইকনিক পার্ট চেনাব রেল ব্রিজ, পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ। চেনাব নদী পার করেই পাহাড়ের গায়ে জলপ্রপাতের দেখা মিলল। ব্রিজ শেষ হতেই শুরু হলো তৃতীয় টানেল। পেরোচ্ছি রিয়াসি স্টেশন। রিয়াসি হলো জম্মু থেকে কাশ্মীরের প্রবেশদ্বার। এই অংশটা না থাকলে জম্মু থেকে শ্রীনগর সরাসরি রেলপথ সম্ভব ছিল না। পাহাড়, টানেল, নদী, উপত্যকা দেখতে দেখতেই চলে এলো চা। কোনো কোনো পাহাড়, উপত্যকা মেঘ কুয়াশার চাদর মুড়িয়েছে, তো কোথাও আবার ঝলমলে রোদ। এবার পালা ব্রেকফাস্টের। সুজির হালুয়া, ভেজ কাটলেট, কাপকেক, টমেটো কেচাপ, সাথে আবারও চা। ট্রেন এগিয়ে চলেছে দ্রুত, তার সাথে বদলাচ্ছে চারপাশ। পাথুরে পাহাড় ধীরে ধীরে সবুজে ভরে উঠছে, উপত্যকায় ঘরবাড়ির আধিক্য বাড়ছে। ট্রেন ঢুকছে বানিহাল স্টেশনে। বানিহাল নামের অর্থ পাহাড়ের দরজা। বানিহাল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখান থেকেই শুরু হয় কাশ্মীর। স্টেশন বানিহাল। এখানে বেশ খানিকক্ষণ ট্রেন থামলো। এবার বানিহাল ছেড়ে এগিয়ে চলার পালা। বানিহাল স্টেশন পেরোলেই দৃশ্যপট একদম বদলে যায়। আমরা বেশি উঁচু পাহাড় থেকে নিচু পাহাড়ে নেমে এসেছি। এখানে ঝুম চাষের আধিক্য। পাহাড়ি নদীগুলো এখন অনেক কাছে। প্রায় শ্রীনগর পৌঁছে এসেছি। উইলো, পাইন, দেওদার গাছ আর আপেল বাগানে সাজানো শ্রীনগরের চেনা দৃশ্যপট ফুটে উঠল জানলার বাইরে। সাথে শহুরে বাড়িরও দেখা মিলল।
ট্রেন ঢুকছে শ্রীনগর স্টেশনে। শ্রীনগর স্টেশন অনেক বড় এবং ভীষণ সুন্দর করে সাজানো। ট্রেন থেকে নেমে এসকালেটরের দিকে এগোতে থাকলাম আমরা। আমাদের গাড়ি এসে গেছে ইতিমধ্যেই, স্টেশনের বাইরে অপেক্ষা করছে। আজ এই পিকআপ থেকেই সমস্ত দায়িত্ব আমরা যে ভ্রমণ সংস্থার সাথে এসেছি তাদের। আমরা যেভাবে শ্রীনগরে এসেছি সেইভাবে আরো দুটো পরিবার এসেছে। কাটরা স্টেশনেই আলাপ হয়ে গেছিল তাদের সাথে। সবাই মিলে এবার যাচ্ছি শ্রীনগরে আমাদের হোটেলে। শ্রীনগরে আমাদের হোটেলের নাম হোটেল স্টেপিং স্টোন। গাড়িতে যেতে যেতে তিন পরিবারের বন্ধুত্ব অনেকটাই গভীর হলো। গ্রুপের আরো অনেকে অপেক্ষা করছেন হোটেলে, আর কিছুজন আমরা পৌঁছানোর পর সন্ধ্যার সময় হোটেল পৌঁছাবেন। কিছুটা এগোতেই পাহাড়ের ওপর শ্রী শঙ্করাচার্য মন্দির দেখতে পেলাম। আরো কিছুটা এগোতে শহর জুড়ে চিনার গাছের দেখা মিলল। বর্ষাকালে এখন গাছের পাতা সবুজ, শরতে কমলা, হলুদ, লাল রঙে চিনার পাতার শোভা কাশ্মীরকে আরো মোহময় করে তোলে। পৌঁছে গেলাম হোটেলে। এবার চেক ইনের পালা। রিসেপশনটা বেশ সুন্দর। এটা আমাদের রুম। ঘরে জলের বোতল, চা কফির সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি সবই দেওয়া আছে। আছে টয়লেটারিজও। বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজার আছে। ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে মুঘল দরবার বলে একটা রেস্টুরেন্টে। ইচ্ছা ওয়াজওয়ান খাওয়ার। ওয়াজওয়ান শুধু একটা খাবার নয়, কাশ্মীরের ঐতিহ্য ও সংস্কৃতি। ওয়াজওয়ানের মানে হলো বহু পদযুক্ত ভোজ, যেখানে 20টিরও বেশি পদ থাকে। যদিও আমরা স্মল প্লেট অর্ডার করেছিলাম, তাই পদের সংখ্যা কম। শুধু বিখ্যাত কিছু পদ ছিল, যেমন 2-3 রকম পোলাও, মটন রিব ফ্রাই, কাবাব, রোগান জোশ, রিস্তা, তাবাক মাছ আর সবশেষে কুস্তাওয়া। লাঞ্চ করে সবাই ঠিক করলাম শহরের একটু বাইরে পরিমহল ঘুরতে যাব। আমাদের হাতে আজ এই একবেলা সময় আছে শ্রীনগর ঘুরে দেখার। কাল সকালে শ্রীনগর থেকে কার্গিল যাব। আমাদের ট্যুর প্যাকেজে কিন্তু শ্রীনগরে ঘোরা নেই। এটা আমাদের রেস্ট ডে। শ্রীনগর স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ, শ্রীনগরে হোটেল আর রাতের ডিনার, আজ এইটুকুই প্যাকেজে বরাদ্দ। লাঞ্চ বা শ্রীনগরে ঘোরাঘুরি ট্যুর প্যাকেজের মধ্যে নয়। আমরা যে 3 ফ্যামিলি কাটরা থেকে বন্দে ভারতে শ্রীনগর এসেছিলাম, তারা মিলেই বেরিয়েছি নিজেদের মতো করে। ডাল লেককে পাশ কাটিয়ে জাবারওয়ান পাহাড়ের দিকে এগিয়ে চলল আমাদের অটো। শ্রীনগর থেকে অটো নিয়েই ঘুরে আসা যায় পরিমহল। ডাল লেক থেকে কিছুটা এগোতে জঙ্গলে ঢোকার আগেই পড়ে চেকপোস্ট। খুব ভালোভাবে সিকিউরিটি চেকিং হয় এখানে। চেকিং করিয়ে আবার এগিয়ে চললাম। এই পথেই পড়ে মুঘল বাগান চশমিশাহী। এটা চশমিশাহী বাগানের গেট। চশমিশাহীকে বাদিকে রেখে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো আমাদের অটো। সতেরো শতকে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র তারাশিকোহ এই পরিমহল তৈরি করেছিলেন। তখন এটা ছিল ইসলামিক স্কুল। ইতিহাস অবশ্য আরো বলে, পরিমহল নাকি এরও আগে এক বৌদ্ধ গুম্ফা ছিল। একই জায়গায় যুগের পর যুগ ধরে বদলেছে ধর্ম, সংস্কৃতি ও উদ্দেশ্য। পৌঁছে গেলাম পরিমহলে।
টিকিট কেটে প্রবেশ করলাম ভেতরে। পাথরের তৈরি এক অপূর্ব টেরেস গার্ডেন। মোট 7 তলায় বিভক্ত এই বাগানের প্রতিটা কোণে যেন লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন গল্প কাহিনীরা। অনেক স্থানীয় মানুষও এসেছেন বেড়াতে। জায়গাটা অনেকটা বড় আর ভীষণ সুন্দর। সৌন্দর্য যেমন আছে তেমন আছে রহস্য রোমাঞ্চের অনুভূতিও। পরিমহলের সব জায়গা থেকেই পাখির চোখে ডাল লেক দেখা যায়, তবে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম তার রূপ। সব থেকে ভালো লাগে সূর্যাস্তের সময় আকাশ যখন আগুন রাঙা হয়ে ওঠে তখন। এই সৌন্দর্যই হয়তো মানুষকে ভাবতে বাধ্য করে যে এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা পরীদের প্রাসাদ, পরিমহল। সৌন্দর্যের মাঝেও আছে এক বিষাদের সুর। ইতিহাস যাই বলুক, কাশ্মীরি লোকগাথা কিন্তু বলে অন্য কথা। কাশ্মীরের পাহাড়ে যখন সন্ধ্যা নামে তখন নাকি এখানের ভাঙা দেওয়ালগুলো জেগে ওঠে, ঘুরে বেড়ায় এক রাজকুমারীর অতৃপ্ত আত্মা। মুঘল আমলে নাকি এখানে থাকতেন এক অসামান্য সুন্দরী একাকী রাজকুমারী। বাগানের এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে থাকতেন ডাল লেকের দিকে, যেখানে তার প্রেমিকের বাড়ি। রাজ পরিবার এক সাধারণ যুবকের প্রতি তার এই প্রেম মেনে নেয়নি। এক পূর্ণিমার রাতে এখান থেকে রাজকুমারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তিনি হারিয়ে গেছিলেন না মারা গিয়েছেন তাও জানা যায়নি। আজও রাত বাড়লে তার নুপুরের শব্দ নাকি শোনা যায় এই মহলে। পরিমহল দেখে এবার ফেরার পালা। বিকেলের পড়ন্ত আলোয় ডাল লেকের জলে রামধনু খেলা করছে। ডাল লেকে শিকারায় চড়তে চড়তে সূর্যাস্ত দেখবো ঠিক করলাম। বর্ষাকালে লেকে জল প্রচুর আর অনেকটা পরিষ্কারও। বিকালে সোনালি আভা গায়ে মেখে এই শিকারা ভ্রমণ বেশ ভালো লাগছিল। আমরা 9 জন ছিলাম, 2টো বোট ভাড়া করেছিলাম। বোট দুটো একদম গায়ে গায়ে চলছিল, তাই সবাই মিলে গল্প করারও বিঘ্ন ঘটল না। ছোট লেক ছেড়ে প্রধান বড় লেকে ঢুকেই ভাসমান এক ক্যাফেতে দাঁড়ালাম কাওয়া খাওয়ার জন্য। কাওয়া কাশ্মীরি ড্রাই ফ্রুটস দিয়ে বানানো এক চা, বেশ ভালো লাগে খেতে। বাঙালির চায়ের আড্ডা, তার সাথে ডাল লেকের সূর্যাস্ত, মিলেমিশে একাকার। কাওয়া খেয়ে এগিয়ে চললাম ভাসমান বাজারের দিকে। ওদিকে সূর্যাস্তের আভায় আকাশ, জল, পাহাড় যেন আবির খেলতে ব্যস্ত। আমাদের শিকারা ভ্রমণ প্রায় শেষ। হোটেলে ফিরেই বেরোলাম স্থানীয় ফলের দোকানগুলো থেকে আপেল কিনতে। কিছু গোল্ডেন আপেল, লাল আপেল আর নেশপাতি কিনলাম। এবার রাতের ডিনারের পালা। আজ ভিডিওটা এই পর্যন্তই। পরের পর্বে থাকবে শ্রীনগর থেকে দ্রাস হয়ে কার্গিল যাওয়ার গল্প।